রাজনীতি নয়, বন্ধুত্বের চেরাগ নিয়ে ঢাকা সফর ডোনাল্ড লুর। হাঁটছেন সম্পর্ক উন্নয়নের পথে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য ধরে রাখাই লক্ষ্য, বলছেন বিশ্লেষকরা। তাপপ্রবাহ নিয়ে 5 বিভাগে 48 ঘন্টার সতর্কবার্তা। আবহাওয়া পরিবর্তনের ধকল সামলাতে পারছে না শিশুরা। দলের চোখ রাঙানি উপেক্ষা করে নির্বাচনী মাঠে বিএনপি নেতারা। খুলনা বিভাগেই লড়ছেন 12 জন। সব উপজেলাতেই আওয়ামী লীগের একাধিক প্রার্থী। উদ্যোগটা ভালো, যদি বাস্তবায়ন হয় অ্যাকচুয়ালি তাদেরকে অপসারণ করে ওখানে আমরা নদীর কার্যক্রম সেটা আমরা সম্পন্ন করব। জীর্ণদশা আদি বুড়িগঙ্গা চ্যানেলের সিটি কর্পোরেশনে নজরদারি না থাকায় বহাল তবিয়তে দখলদাররা। সড়ক উন্নয়নের নামে মেহেরপুরে 1440টি গাছ কাটার সিদ্ধান্ত। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। নির্বাচনের আগে বাংলাদেশে এসে রাজনীতিক বনে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। কূটকৌশলে ব্যর্থ হওয়ার পর এবার আসেন বন্ধুত্বের চেরাগ নিয়ে। ব্যস্ত ছিলেন ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে। আশ্বাস দিয়ে গেছেন জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলায় পাশে থাকারও। বিশ্লেষকরা বলছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের নড়বড়ে ভূ রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতেই ওয়াশিংটনের দরকার ঢাকাকে। গত 17 মাসে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফর করলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জানুয়ারির নির্বাচনের আগে এদেশে দৌড়ঝাঁপ করেছেন কূটনৈতিক নয়, একজন রাজনৈতিক নেতার মতো। তবে এবার নির্বাচনের 4 মাসের মাথায় এ সফরে এসে তার কথাবার্তাই পাল্টে গেছে। বলছেন সম্পর্ক গভীর করতে চান। এটা প্রমাণে কোনো রাজনৈতিক দলের সঙ্গে রাখেননি কোনো বৈঠক। সফরে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে লুকিয়ে কথা বলেছেন কল্পনা আক্তারের সঙ্গে। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ জানাম ও পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ সোহানুর রহমানের সঙ্গেও বসেছেন। তাহলে এবার কোন এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ডোনাল্ড লু? বিশেষজ্ঞরা বলছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নয়, নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত। আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পাশে থাকার টোপ দিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে বাংলাদেশের সহায়তাই তার লক্ষ্য। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হচ্ছে। ফলে বাংলাদেশের গুরুত্বটা যুক্তরাষ্ট্র আরও বেশি অনুভব করছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের একটা বিশেষ ভূমিকা আছে এবং বাংলাদেশের সহযোগিতা যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন। সেদিক থেকে আমার মনে হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কটাকে অনেকটা রিসেট করছে, যে এই সম্পর্কের সঙ্গে যে নিরাপত্তার দিকগুলো, ভূ রাজনৈতিক দিকগুলোকে তারা সামনে নিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইলেকশনের আগে এক ধরনের অবস্থানের কথা আমরা প্রায় শুনে থাকি, কিন্তু এখানেও মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের ইকোনমি বা মিলিটারি বা সিকিউরিটি লেভেলে কোনো ধরনের নেগেটিভ ভূমিকা রাখবে বলে কিন্তু বলেনি। বাংলাদেশের সঙ্গে আগের চেয়ে বেশি সহযোগিতার মনোভাব দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, বহুমাত্রিক সম্পর্ক বাড়াতে চাই ওয়াশিংটন। রাজনৈতিক বক্তব্য প্রদান কিংবা রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা সেটি এখন আমরা দেখছি না। এটা কিন্তু পরিষ্কার যে হ্যাঁ, এনজিও কিংবা বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধির সাথে সাক্ষাৎ করলেও তাদের যে প্রধান যে স্বার্থের জায়গাটা, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে তাদের যে বিনিয়োগের সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে তাদের যে বাণিজ্য, সেই স্বার্থটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। পলিটিক্যাল ইস্যু ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই হিসেবে আমরা দেখি যে বহুমাত্রিক সম্পর্ক, এবং সেই বহুমাত্রিক সম্পর্কগুলি কিন্তু পলিটিক্যাল যে আমরা কথাগুলি শুনেছি বা ইলেকটোরাল যে কথাগুলি শুনেছি সেগুলির বাইরেও চলবে। বিশ্বমোড়ল চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের গ্যারাকলে যাতে বাংলাদেশ না পড়ে সেটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটাকে কৌশলগতভাবে এড়াতে না পারলে ব্যবসা বাণিজ্যে চাপের মুখে পড়তে পারে দেশ। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। বহিষ্কারাদের শীর্ষ নেতাদের হুমকি ও দলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উপজেলা নির্বাচনের বিভিন্ন পদে এবারও ভোটের মাঠে বিএনপি নেতারা। আগামী 21 মে হতে যাওয়া দ্বিতীয় ধাপের নির্বাচনে খুলনা বিভাগে চেয়ারম্যান পদে 3 জন সহ বিভিন্ন পদে লড়ছেন 12 জন। অন্যদিকে সব উপজেলাতেই রয়েছে আওয়ামী লীগের একাধিক প্রার্থী। জয়ের বিষয়ে আশাবাদী দুপক্ষই। আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত।
গ্রামে গ্রামে এখন নির্বাচনী আবহ, সড়কে রঙিন পোস্টার নির্বাচনী আমেজ বাড়িয়েছে। আরও প্রচারণায় জমে উঠেছে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ। এই পর্বে খুলনা বিভাগের 10 জেলার 25 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে চেয়ারম্যান পদে লড়ছেন 90 জন প্রার্থী। প্রথম ধাপের নির্বাচনে খুলনা বিভাগে বিএনপির কোনো নেতাকর্মী প্রার্থী না থাকলেও এবার খুলনার ফুলতলা, দিঘলিয়া ও মেহেরপুরের গাংনীতে 3 জন চেয়ারম্যান পদে লড়ছেন। এরই মধ্যে প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে দল থেকে। তবুও নির্বাচনের মাঠে অনড় বিএনপি নেতারা। নির্বাচনের মাঠে আসছি, মানুষের চাওয়া যে আমাকে নির্বাচনের মাঠে তারা দেখতে চায়। আমি আমার আত্মবিশ্বাসের উপরে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং ইনশাল্লাহ আমার বিজয় হবে। এদিকে অধিকাংশ উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও উৎসব মুখর পরিবেশে জনপ্রিয়তা যাচাই শেষে জয়ের হাসি হাসতে চান তারা। প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই কাজগুলো অব্যাহত কিছু কিছু জায়গায় আছে। যোগ্য প্রার্থী বেছে নেবেন, যোগ্য প্রার্থীকেই মানুষ ভোট দেবে। তৃতীয় ও চতুর্থ ধাপেও খুলনা বিভাগের অন্তত 15 জন বিএনপি নেতাকর্মী চেয়ারম্যান সহ বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। তাপপ্রবাহ নিয়ে আবারও 48 ঘন্টার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আগামী শুক্রবার ও শনিবার তারিখের মধ্যে চলমান তাপ কিছুটা প্রশমিত হয়ে যাবে। এরপর কালবৈশাখী এবং বজ্রসহ সিলেট, ময়মনসিংহ বিভাগ দিয়ে শুরু হবে। 20 থেকে 21 তারিখ থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। আগামী 22-23 তারিখে লঘু চাপ তৈরির আশঙ্কা রয়েছে। দেশের উপরে স্বল্প মেয়াদী একটি তাপপ্রবাহ চলছে, সেই অনুযায়ী কিন্তু আমরা গতকাল সন্ধ্যার দিকে 48 ঘন্টার জন্য একটি হিট অ্যালার্ট জারি করেছি। অর্থাৎ দেশের উপরে চলমান যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ আরও 48 ঘন্টা অব্যাহত থাকবে। অর্থাৎ 17 তারিখের সন্ধ্যা পর্যন্ত আমরা সেই হিট অ্যালার্টের মেয়াদ আমরা দিয়েছি এবং এর পরবর্তীতে 18 তারিখ থেকে দেশের যে উত্তর পূর্বের যে বিভাগগুলো আছে, বিশেষ করে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে সেই সব অঞ্চলে বৃষ্টি। ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন দ্রুত ছড়ানোর পাশাপাশি ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 20 মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন দেখে আতঙ্কে হাসপাতাল ভবন থেকে বের হয়ে নিচে অবস্থান করেন অনেকে। তবে কী কারণে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ভিতরে অন্ধকার হয়ে আর কি পুরো ফ্লোরটা হয়ে গেছে, সামনে রাস্তাও দেখা যাচ্ছিল। তাড়াহুড়ো করে নামছে আমাদের কষ্ট হয় এবং যেই পরিমাণে সিঁড়ি, এই সিঁড়িতে 2 জন লোক একসাথে ওঠা বা নামা যায়। তদন্ত কমিটি গঠন করেছে, এই তদন্ত করে আসলে পিস্তলের যে ইয়েগুলো থাকে মানে লগ, ওই যে মানে স্টক লেজারের যে ইয়েগুলো মানে ওগুলো মেইন বই ওখানে থাকে না, ওখানে মূলত ওইগুলোর যে ডেট এক্সপায়ার এবং কি কি জৌলুস হারিয়ে দূষণে নিমজ্জিত আদি বুড়িগঙ্গা এখন জীর্ণ। সিটি কর্পোরেশন উদ্যোগ নিলেও কমছে না দখলদারদের দৌরাত্ম্য। রীতিমতো আরও জেকে বসেছে প্রশাসনের ঘাড়ে। এমন অবস্থা থেকে দ্রুত মুক্তি চান বুড়িগঙ্গা পাড়ের বাসিন্দারা। সিটি কর্পোরেশন বলছে সীমানা পিলার বসানোর কাজ শেষ, বর্ষার পর মানা হবে না আর কোনো অজুহাত। হুঁশিয়ারি দক্ষিণ নগর পিতার। রতন মজুমদারের ছবিতে ধ্রুব ব্যানার্জির রিপোর্ট। প্রাণ ফেরাতে প্রাণান্তর চেষ্টা, উচ্ছেদের পর উচ্ছেদ। আদি বুড়িগঙ্গা চ্যানেল জুড়ে একের পর এক অভিযান। খোঁড়াখুড়ি আর দখলদারদের দৌরাত্ম্য রোধে তৎপর সংশ্লিষ্ট মহল। ফলাফল, সোয়ারীঘাট থেকে কিছুটা হলেও প্রাণ ফিরেছে এই চ্যানেলে। তবে কতটুকু দখলমুক্ত হয়েছে সেটা দেখতেই সেকশন এলাকায় সময় সংবাদ দেখা মিলল নাজমা বেগমের। জায়গা বল করে একজনে রাজনীতি করে দখল করে খাইছে, অনেকটা কমছে। সামনে এগোতেই দেখা মিলল এক দ্বীপের, এ যেন মগের মুল্লুক। সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের কারণে এমন অনেক স্থাপনা আছে যারা হয়ে গেছে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। বারবার নোটিশ দিলেও তারা কেন জায়গা ছাড়ছেন না একটু জানতে চাই। নদীর জায়গা ছিল একটা সময়, কিন্তু এটা তো আপনার মনে হয় যে ব্রিটিশের কাগজ যাদের কাছে আছে, ঠিক আছে, আপনার কাগজের কথা বলবেন। এই অংশেই বেড়ে উঠেছেন অনেকে। বয়সের ছাপ তাদের মুখে না ফুটে উঠলেও বৃদ্ধ হয়েছে বুড়িগঙ্গা। নদীর মতন ছিল, এই জায়গা পরাট করে ফেলাইছে বিভিন্ন লোকজন, কিন্তু অ্যাকচুয়ালি কোনো সরকারি খাত জমি সব। উদ্যোগটা ভালো, যদি
বাস্তবায়ন হয়। আরও একটু এগিয়ে মোহাম্মদপুরের দিকে যেতেই দেখা মিলল বেশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশনের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পুরোদস্তুর ব্যবসা বাণিজ্য। চারিদিকে যেন ধ্বংসস্তূপ। এখানে আদি বুড়িগঙ্গা চ্যানেলের দুপাশ জুড়ে বসে গেছে সীমানা প্রাচীর। তবে জনগণের মনে এবার একটি প্রশ্নের জন্ম নিয়েছে, সেটা হচ্ছে এই নদীকে কেন্দ্র করে যারা এতদিন ধরে ব্যবসা বাণিজ্য করে বনে গেছেন রাঘব বোয়াল, তাদের বিরুদ্ধে কি আদৌ লড়তে পারবে সিটি কর্পোরেশন? নিজস্ব অর্থায়নে একটা বড় কাজ করেছি, সেটা হলো যে আমরা সীমানা চিহ্নিত করে ফেলেছি। আমাদের যে মূল নকশা হয়ে যাবে, এই নকশার কাজ যখন সম্পন্ন হয়ে যাবে আমরা দরপত্র করে একচোটেই তাদেরকে অপসারণ করে ওখানে কার্যক্রম সেটা আমরা সম্পন্ন করব। উচ্ছেদের পর বুড়িগঙ্গার আদি চ্যানেলকে নিয়ে এখন নতুন স্বপ্ন বুনছে নগরবাসী। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। হজ যাত্রার ৮ম দিনে ৯টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। ভোর থেকে রাত পর্যন্ত ৩টি এয়ারলাইন্সে মোট ৩,৬৭১ জন পবিত্র হজ পালন করতে কাবা ঘরের দিকে রওনা দেবেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি, সৌদি এয়ারলাইন্সের 3টি এবং একটি ফ্লাইট ছেড়েছে ফ্লাইনাস এয়ারলাইন্সের। এখন পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে ভিসা হয়েছে ৭৯,৬৩৫ জনের, বাকি আছে এখনও ৫,০০০-এর বেশি। এবছর হজের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া মুসল্লিদের জন্য ডিজিটাল পরিচয়পত্র সেবা চালু করল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, পররাষ্ট্র এবং হজ ও ওমরা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই আইডি কার্ড তৈরি করা হচ্ছে। এতে করে মুসল্লিদের সহজেই শনাক্ত করা সম্ভব হবে বলেও উল্লেখ করা হয়। সৌদির গণমাধ্যমগুলো বলছে, ভিশন ২০৩০-কে সামনে রেখে ডিজিটালাইজেশনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেটে আর্থিক খাতের নানা সংস্কারের কথা বলা হলেও বরাবরই উপেক্ষিত পুঁজিবাজার। আবার কোনো উদ্যোগ নিলেও তা দেখে না আলোর মুখ। এ অবস্থায় আসছে বাজেটে তালিকাভুক্ত কোম্পানির ভ্যাট ৫% কমিয়ে ১০% করার দাবি তুলেছে ডিএসই। আর বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্সরা বলছেন, দ্বৈত কর নীতি পরিহার না করলে বিনিয়োগ বান্ধব হবে না পুঁজিবাজার। আলতাফ হোসেনের রিপোর্ট। বরাবরই বিশ্বব্যাপী পুঁজিবাজার উদীয়মান অর্থনীতিতে বিনিয়োগের সহজ পথ খুলে দিলেও যেন তা ভিন্ন পথে চলে বাংলাদেশে। এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যতটা লাভবান হন তার চেয়ে বেশি পড়েন লোকসানে। তারপরও পুঁজিবাজার নিয়ে কি থাকছে আসছে বাজেটে তা দেখার অপেক্ষায় তারা। এই যাবৎকালে অসংখ্য আইন পাশ হয়েছে, আইনগুলো যদি খুব দ্রুত বাস্তবায়ন করা হয় তাহলে সেটা কাজে লাগবে। কালো টাকাটা সাদা করার ব্যবস্থা করলে মার্কেটটা অনেক সুন্দর হবে। বাজেটে কেমন গুরুত্ব পায় পুঁজিবাজার? 2018-19 অর্থবছর এ খাতকে দ্বিতীয় অগ্রাধিকার খাত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, যদিও বিনিয়োগকারীদের স্বার্থে নেওয়া উদ্যোগের বেশিরভাগই এখনও হয়নি বাস্তবায়ন। 2019-20 অর্থবছরের বাজেটে দ্বৈত কর পরিহার করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মুনাফার কমপক্ষে 50% নগদ ডিভিডেন্ড বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়, যদিও তা দেখেনি আলোর মুখ এখনো। কর্পোরেট ট্যাক্স হারটা যে অন্য দুইটা ইন্টারমিডিয়েটের চেয়ে বেশি, সেটা সমপর্যায়ে করার কথা বলেছি। আসছে বাজেটেও ভালো প্রতিষ্ঠানের তালিকাভুক্তি বাড়াতে কর সুবিধা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। যে কোম্পানি ডিভিডেন্ড দিল সে তো ট্যাক্স দিয়েই ডিভিডেন্ডটা দিছে, আবার যে ডিভিডেন্ডটা পাইলো তার আবার ওইটার উপরে আবার ট্যাক্স দিতে হচ্ছে। আজকেও আলোচনা হবে, আগামীকালকেও হবে, আগামী পরশু দিনও হবে, যদি আমাদের দেশে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানিগুলোর ট্যাক্সেশনের মধ্যে পার্থক্য না থাকে। মেগা প্রকল্পের ভিড়ে যেন হারিয়ে না যায় অর্থ সংস্থানের সহজ খাত পুঁজিবাজার, সেদিকে নজর রাখার পরামর্শ খাত বিশ্লেষকদের। হয়তো যারা পুঁজিবাজার কেন্দ্রিক আছে তাদের কাছে ব্যাপারটা যত ধরেন সিরিয়াস, গভর্নমেন্টের ওভারঅল যে প্ল্যানিং ফাইন্যান্সিয়াল তার মধ্যে কিন্তু ওই অংশটা অত সিরিয়াস না। রুগ্ন পুঁজিবাজারের অসুখ সারাতে কোনো সিরাপেই যখন কাজে আসছে না, তখন আসন্ন বাজেটে কি সুখবর আসে সেদিকেই তাকিয়ে সাধারণ বিনিয়োগকারীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দুই নেতা। এদিন বেশ কয়েকটি চুক্তি হয়েছে মস্কো ও বেইজিংয়ের মধ্যে। এর আগে চীনে পৌঁছানোর পর পুতিনকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। শি জিনপিংয়ের আমন্ত্রণেই দেশটিতে 2 দিনের সফরে গেছেন পুতিন। পশ্চিমা আধিপত্য রুখতে এক হয়ে কাজ করতে বদ্ধপরিকর মস্কো বেইজিং। সফরে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 75 বছর উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন পুতিন। পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এটি পুতিনের প্রথম বিদেশ সফর, আর 6 মাসের মধ্যে চীনে তার দ্বিতীয় সফর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
রাজনীতি নয়, বন্ধুত্বের চেরাগ নিয়ে ঢাকা সফর ডোনাল্ড লুর। হাঁটছেন সম্পর্ক উন্নয়নের পথে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য ধরে রাখাই লক্ষ্য, বলছেন বিশ্লেষকরা। তাপপ্রবাহ নিয়ে 5 বিভাগে 48 ঘন্টার সতর্কবার্তা। আবহাওয়া পরিবর্তনের ধকল সামলাতে পারছে না শিশুরা। এই ছিল সময় সংবাদে। এরপর খেলার সময়, সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। রাইসা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।